বাবুনগরী আল্লামা খলিল আহমদ কুরাইশি, আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী আমির হিফাজত বাংলাদেশ, আল্লামা খলিল আহমদ কুরাইশি মহাপরিচালক দারুল মঈনুল ইসলাম হাটহাজারী সহ আপামর বাংলাদেশের শীর্ষ উলামা ইকরাম সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সাংবাদিক ভাইরা, মূল বক্তব্য উপস্থাপিত হলো। এখন যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের শীর্ষ নেতৃবৃন্দ সামনে আছেন, আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেবেন ইনশাআল্লাহ। আমাদের এখানে যারা দায়িত্ব পালনরত আছেন, আমাদের সাংবাদিক ভাইরা, একটু যদি পরস্পরে খেয়াল করা হয়, সিনিয়র সাংবাদিকগণ যদি পিছনে থাকেন, আমরা একটু সামনে তাদেরকে আগায় দেওয়ার চেষ্টা করব। কোনো প্রশ্ন যদি থাকে, আমাদের মুরব্বীরা আপনাদের প্রশ্ন নেওয়ার জন্য প্রস্তুত আছেন এবং সংক্ষিপ্ত। রাজনৈতিক দলগুলোর বাইরে থেকে যদি শুধুমাত্র তাবলিগের যে শীর্ষস্থানীয় মুরব্বীরা রয়েছেন তারা যদি বসেন পরস্পর দুপক্ষ, তাহলে একটি যথাযথ সমাধান হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা আজকে হেফাজতের মাননীয় আমিরের সঙ্গে এসেছেন, আসলে এই দূরত্বটা কেন যে দুই পক্ষে একসাথে বসতে পারছেন না? ধন্যবাদ আপনাকে। আমি বলবো, রাজনৈতিক দলগুলো বাইরে থাকে এই কথাটা তাদের পক্ষ থেকে অমূলক। এখানে কোনো রাজনৈতিক দলের পরিচয়ে বাংলাদেশের কোনো শীর্ষ আলেম এখানে আসেন নাই। হেফাজতও কোনো রাজনৈতিক দল নয়, এটা অরাজনৈতিক অর্গানাইজেশন। বাংলাদেশের দিনিয়াতের ব্যাপারে আমরা সকল উলামা একরাম দায়িত্ববোধ থেকেই একসঙ্গে কাজ করতেছি, সেখানে বিভাজনের কোনো প্রশ্নই আসে না। আমি একটা প্রশ্ন ছিল, হচ্ছে কালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা সার্কুলার দেওয়া হয়েছে বৃহস্পতিবার, যেটা হচ্ছে যে আপনার দুই তাবলিগের যে আপনাদের দুই গ্রুপ আছে, দুই গ্রুপকে আসলে নিজ নিজ কার্যক্রম বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা এরিয়া আসলে কার্যক্রম চালু করার জন্য। তাহলে এই যে সাতপন্থীদের যে নিষিদ্ধ করার দাবিটা, সেই দাবিটাকে আসলে নতুন কোনো বিশৃঙ্খলার দিকে ঠেলে দেবে কিনা? ধন্যবাদ। না, এটা তো আমরা আমাদের পুরনো দাবি। আমরা মনে করি যে 2018 সালের ডিসেম্বরে এবং 2024 সালের ডিসেম্বরে তাদের যে হত্যাকাণ্ড এবং হামলার ঘটনা, এটার তো একটা শাস্তি হওয়া দরকার এবং সেটার যথোপযুক্ত শাস্তি হলো তাদের কার্যকলাপকে নিষিদ্ধ করা। সেই জায়গা থেকে আমরা সরকারের কাছে বৈঠকে আমরা আহ্বান জানিয়েছি এবং আজকেও আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের সেই দাবির কথা আমরা পুনর্ব্যক্ত করছি। লাইভ দিছেন না এবার এখানে কোনো ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি করা হয় নাই। আমরা সাতপন্থীদের যে সামষ্টিক যে সাংগঠনিক যে কার্যকলাপ, তারা সম্মিলিত যে কার্যকলাপ পরিচালনা করছে, যাদের আয়োজনে হামলা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেটাকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। আর সেই সাথে আগাগোড়াই আলেমদের পক্ষ থেকে বলা হয়েছে যে তবলিগের কাজ, যে বিতর্কটা ভারতে তৈরি হয়েছে, সেই বিতর্কটা যেন বাংলাদেশে টেনে আনা না হয়। বাংলাদেশের সকলে মিলে যেন সম্মিলিতভাবে তবলিগের কার্যক্রমটা পরিচালনা করা হয়,
আমরা অব্যাহতভাবে আমাদের সেই আহ্বান জানিয়ে যাচ্ছি। এখনো যারা ওখানে বিচ্ছিন্নভাবে কাজ করছে তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান যে এখানে তবলিগের শীর্ষ মুরব্বীরা, আলেম ওলামা যারা তবলিগের আগাগোড়াই নেতৃত্ব দিয়ে থাকেন, যারা আলেম না তারা আলেমদের থেকে নেতৃত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে তারা ভারতের একজন লোকের বিতর্কিত সিদ্ধান্তের অনুসরণ করছেন বলেই এই বিভক্তিটা তৈরি হয়েছে। কাজেই ভারতের বিষয়টা ভারতে রেখে বাংলাদেশের সকলে যদি মিলেমিশে কাজ করে তাহলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। জি, বাড়ায় দেন, পাওয়া যাবে। স্পিকার দিকে যাচ্ছে না, এটা বলে নেই। বিষয়টা হলো যে এটাই তো ছিল পরিবেশ 17 ডিসেম্বরের আগ পর্যন্ত, এবং রাষ্ট্রীয়ভাবে সরকারের উদ্যোগেও এটা একটা সিদ্ধান্ত ছিল যে মীমাংসা হবে। কিন্তু এর মধ্য দিয়ে সরকারি সকল আয়োজন, সকল আলোচনার দুয়ার রুদ্ধ করে দিয়ে রাতের অন্ধকারে হামলা চালিয়ে আমাদের 3 জন ভাইকে হত্যা করা হলো। এখন সেই রক্তের উপর দিয়ে আমরা কিভাবে তাদের সাথে আলোচনায় যেতে পারি? এই জন্য আমরা বলছি বারবারই যে আলোচনার জন্যই তো আমরা এই উদ্যোগ নিয়েছিলাম এবং আমরা এখন আলোচনা চাই। কিন্তু কথা হলো যে হত্যাকাণ্ডের বিচার তো করতে হবে। হত্যাকাণ্ডের বিচার না করলে বারবার একই ঘটনা ঘটছে। 2018 সালে 5000 লোক সেখানে আহত হয়েছে, সেখানে প্রাণহানি ঘটেছে। আবারও 2024 সালে একই ঘটনা ঘটলো। এই জন্য আলোচনার জায়গায় হত্যাকাণ্ডের বিচার আলাদা জায়গায়। শেষ এত দেরি করে সজল ভাই আগে যান, প্রশ্ন করলে করে এখানে প্রথম কথা হলো যে তারা তাদের পক্ষের কথা বলবে, এই পক্ষের প্রতিনিধিত্ব কারা করবে সেটা তো তারা বলে দিবে না। এই পক্ষের প্রতিনিধিত্ব কারা করবে, এই পক্ষ একটা সুশৃঙ্খল পক্ষ, দায়িত্বশীল পক্ষ। এখানে প্রত্যেকে যার যার দায়িত্ব পালন করছেন। এখানে ইনডোর দায়িত্বগুলো পালন করার জন্য ভিন্ন দায়িত্বশীল রয়েছেন। তাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য এখানে মিডিয়া এবং সংবাদ মাধ্যমে কথা বলার জন্য, মাঠে কথা বলার জন্য তাদের প্রতিনিধিত্ব কারা করছেন সেটা তারা নির্ধারণ করছেন। কাজেই এই কথাটা সম্পূর্ণই অমূলক এবং অযৌক্তিক একটি কথা যে অপর পক্ষ তারা আলোচনার জন্য এই পক্ষের প্রতিনিধি ঠিক করে দিবে, সেটার তো কোনো যুক্তি থাকতে পারে না। এখানে তাবলীগ জামাত আগাগোড়াই এটা ধর্মপ্রাণ সকল আলেম ওলামা মুসলমানদের কাজ। তো যদি ধর্মীয় কাজ হয়ে থাকে তো ধর্মবেত্তাদেরকে আপনি মাইনাস করে বাদ দিয়ে তারপরে আপনি ধর্মীয় কাজ করতে চান, এটাই তো একটা বিভ্রান্তি। এই বিভ্রান্তি তো আমরা সমাধান এবং এই বিভ্রান্তি তো আমরা সংশোধন করতে চাই। আমার কি কারণে বলেন, আমি কি করেছি? হেফাজতে ইসলামের কথা আমি আবারও বলছি যে এখানে আলেম ওলামা হিসাবে তারা পরিচয় আসছেন, আলেমদের প্রতিনিধিত্ব করছেন। তারা যদি কাজটা ইসলামী কাজ হয়ে থাকে তো ইসলামী কাজে নেতৃত্ব দিবে কারা, সিদ্ধান্ত দিবে কারা, ফয়সালা দিবে কারা? কোরআন সুন্নাহর ইলম যাদের কাছে আছে তারাই তো এই বিষয় মীমাংসা এবং সিদ্ধান্ত দিবে। আমাদের এই পক্ষের তাবলীগের যারা মুরব্বী আছেন তারাও সকলে আলেম, এবং সেই আলেমরাই নির্ধারণ করছেন যে কোন কাজটুকুর প্রতিনিধিত্ব কারা করবে। আর অপর পক্ষে যারা আছে বাংলাদেশের উল্লেখযোগ্য কোনো আলেমই তাদের সেখানে নেতৃত্বের দায়িত্বে নাই। এই জায়গাটা থেকেই তো তারা বিভ্রান্তির পথে গিয়েছে।
আপনারা যে হচ্ছে মীমাংসা এবং আলোচনার কথা বলছেন, এটা কি যে মীমাংসা এবং আলোচনার কথা বলছেন, এটা কি আপনাদের এই সংবাদ সম্মেলন কিংবা হচ্ছে সরকারের মধ্যস্থতার উপরে নির্ভর করছে, নাকি আপনারা সরাসরি কোনোভাবে যোগাযোগ করেছেন এ পর্যন্ত তাদের সাথে? না, আমরাও সরাসরি তাদের সাথে কথাবার্তা বলেছি এবং আলেমদের পক্ষ থেকে মধ্যস্থতা করার জন্য উদ্যোগ নিয়ে তাদের সাথে আলোচনা করা হয়েছে এবং প্রশাসন এবং সরকার যেহেতু সর্বোচ্চ জায়গা থেকে এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে মীমাংসার উদ্যোগ নিয়েছে, আমরা সরকারের সকল উদ্যোগকে স্বাগত জানিয়েছি। আপনারা সরাসরি কার সাথে যোগাযোগ করেছেন? আপনার সাথে যোগাযোগ করছে শাহালের এই 31শে জানুয়ারি থেকে প্রথম পর্বের ইজতেমা হচ্ছে ইনশাআল্লাহ। সেই বিষয়ে কোনো ধরনের বাধা নেই। তার কার্যক্রম ইনশাআল্লাহ প্রস্তুতি চলছে এবং আরো পুরোদমে শুরু হয়ে যাবে। দ্বিতীয় পর্বের যে ঘোষণাটা ছিল, সেই ঘোষণার বিষয়ে তো আমাদের 17ই ডিসেম্বরের হত্যাকাণ্ডের পরে পরিস্থিতি পাল্টে গেছে। কাজেই 17 তারিখের এই হত্যাকাণ্ডের পরে যাদের হাতে টঙ্গীর ইজতেমার মাঠ সাধারণ নিরীহ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে, তাদের আসলে সেখানে ইজতেমা করার নৈতিক কোনো অধিকার থাকে না। না, তো যদি আপনি হত্যাকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, তো হত্যাকারী আবার কিভাবে ইজতেমা করে, সেটা প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি। থ্যাংক ইউ সকলকে, ধন্যবাদ। জাযাকুমুল্লাহু তাআলা। আমাদের আমির হেফাজত সকলের সর্বোচ্চ শ্রদ্ধেয় মুরব্বী আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবনগরী দামাত বারাকাতুহুম এখন দোয়া করবেন। হযরতের দোয়ার মাধ্যমে আজকের এই সংবাদ সম্মেলন সমাপ্ত হচ্ছে। আল্লাহু আমিন। কি নামবো ভাই? আর কিছু নাই, মনে লাগবে না, ক্লোজ কর।